বন্ধুরা, বলা হয় যে পুনের ইয়েরওয়াদা জেল মহিলাদের জন্য নিরাপদ, কিন্তু সেই জেলের উঁচু দেয়ালের ভেতরে মহিলা কয়েদিদের সাথে কী ঘটে তা কেই বা জানে। সেই জেলের সুপারিনটেনডেন্ট অবিনাশ সিং রাতে মহিলা কয়েদিদের সাথে রাত কাটাত, তাদের নির্দয়ভাবে শোষণ করত, কিন্তু কোনো কয়েদি তার আতঙ্কের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে পারত না। বন্ধুরা, একদিনের কথা, খোদ ডিসিপি ম্যাডাম কিরণ রাঠোর একজন কয়েদি সেজে সেই জেল পরিদর্শন করতে পৌঁছান, কিন্তু সেই লম্পট জেল সুপার তার সাথেও সেই একই নোংরা কাজ করার চেষ্টা করে। এরপর যা ঘটল তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো বন্ধুরা, পুরো গল্পটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না এবং একদমই স্কিপ করবেন না, তা না হলে একটি অনেক বড় সত্য জানা থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মহারাষ্ট্রের পুনে শহর এমন একটি শহর যাকে দাক্ষিণাত্যের রানী বলা হয়। বাইরে থেকে এই শহরটি আইটি হাব, সংস্কৃতি এবং শিক্ষার কেন্দ্র হিসেবে অত্যন্ত সুন্দর এবং শান্ত দেখায়, কিন্তু প্রতিটি চকচকে জিনিসের নিচেই এক অন্ধকারও লুকিয়ে থাকে। বলা হয় যে পুনে এমন একটি শহর যা কখনো ঘুমায় না। এর রাতগুলো যতটা রঙিন ততটাই বিপজ্জনকও। বন্ধুরা, সেই পুনে শহরেই ডিসিপি কিরণ রাঠোর নামে এক সৎ এবং কঠোর অফিসার নিযুক্ত ছিলেন। বাইরে থেকে সুন্দর, সুশীল এবং ভদ্র দেখতে লাগলেও কিরণ রাঠোর ভেতর থেকে কোনো ইস্পাতের চেয়ে কম ছিলেন না। তার চোখে এমন এক তেজ ছিল যে বড় বড় অপরাধীও তার সাথে চোখ মেলানোর সাহস পেত না। এক একটা অপরাধী কিরণ রাঠোরের নামে কাঁপত, কারণ কিরণের স্বভাবই ছিল এমন। পাথর দিল বা পাষাণ হৃদয়ের তকমা তিনি পেয়েছিলেন, কিন্তু এই কঠোরতা শুধুমাত্র অপরাধীদের জন্যই ছিল। সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের জন্য তিনি দেবীর চেয়ে কম ছিলেন না। শোনা যেত যে কোনো অপরাধী যদি নিজেকে নির্দোষ দাবি করত, কিন্তু যদি সে কিরণ রাঠোরের নাম শুনে নিত, তবে ভয়েই সেই ব্যক্তি তার আসল অপরাধ স্বীকার করে নিত। বন্ধুরা, কিরণ রাঠোর খুব ছোট একটি গ্রাম থেকে উঠে এসেছিলেন। তিনি তার শৈশবে নারীদের ওপর হওয়া অবিচার খুব কাছ থেকে দেখেছিলেন এবং তখনই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এতটাই শক্তিশালী হবেন যেন কোনো দুর্বলের কণ্ঠস্বর চাপা না পড়ে। চোখে বড় স্বপ্ন নিয়ে তিনি এই অবস্থানে পৌঁছেছিলেন এবং তিনি তার স্বপ্ন পূরণও করেছিলেন। বন্ধুরা, কিরণ রাঠোর সেই নারী ছিলেন যিনি সর্বদা ন্যায়ের জন্য লড়তেন। তিনি কখনো কারো সাথে অন্যায় করেননি, তিনি সর্বদা সবার সাহায্য করতেন, দুর্বল মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু তিনি জানতেন না যে পুনে শহরে এমন এক রাত আসবে যা তার নিজের জীবনকেই বাজি ধরিয়ে দেবে। বন্ধুরা, একদিনের কথা, ডিসিপি ম্যাডাম তার কেবিনে বসে একটি জরুরি ফাইলের ওপর নজর রাখছিলেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এবং তিনি সান্ধ্যকালীন চা খাচ্ছিলেন। তখনই তার কেবিনের দরজায় মৃদু টোকা পড়ল। সেখানে পাণ্ডু নামে এক হাবিলদার, ঘামে ভেজা এবং কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। পাণ্ডু ইয়েরওয়াদা মহিলা জেলের একজন পুরনো হাবিলদার ছিল, যে কয়েদিদের জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং মেসের কিছু কাজে সাহায্য করত। কিরণ চোখ তুলে তার দিকে তাকালেন। পাণ্ডুর অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে বিষয়টি গুরুতর। কি হয়েছে পাণ্ডু, তুমি এত ঘাবড়ে আছো কেন? পাণ্ডুর হাত কাঁপছিল। সে তোতলানো গলায় বলল, ম্যাডাম, আমাদের জেলে কিছুই ঠিক নেই। কিরণ তার চেয়ার সোজা করলেন। পাণ্ডু, তুমি কি বলতে চাইছো? একটু খুলে বলো, কি ঠিক নেই? তখন পাণ্ডু প্রায় কেঁদে ফেলে বলল, ম্যাডাম, আমাদের যে ইয়েরওয়াদা মহিলা জেল আছে সেখানে আমাদের মা বোনেরা যারা কয়েদি, তারা নিরাপদ নন। ম্যাডাম, তাদের শোষণ করা হচ্ছে, তাদের সুযোগ নেওয়া হচ্ছে। এ কথা বলতে বলতে তার গলা ধরে এল। কিরণের হাতে থাকা কাপটি টেবিলে আটকে গেল। তার চোখ ছোট হয়ে এল। পাণ্ডু, তুমি এসব কি বলছো? জ্ঞান আছে তো? তুমি জানো তুমি কার ওপর অভিযোগ করছো? ইয়েরওয়াদা জেল, আমার নাকের ডগাতেই। তখন পাণ্ডু হাঁটু গেড়ে বসে পড়ল। হ্যাঁ ম্যাডাম, আমি জানি আমি কি বলছি। এই কথাটা একদম সত্য। আমি অনেক দিন ধরে আপনাকে বলার সাহস সঞ্চয় করছিলাম। ম্যাডাম, যদি এই কথা বাইরে বের হয় তবে ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে। তখনই ডিসিপি ম্যাডাম বললেন, বলো পাণ্ডু, কে সে? কে মহিলাদের শোষণ করছে, মহিলাদের সাথে দুর্ব্যবহার করছে? তখন পাণ্ডু কাপা গলায় বলল, ম্যাডাম, ওই পুলিশরাই আমাদেরই অফিসাররা, যারা দিনে তো ডিউটি করে
পুরো জেলের খেয়াল রাখে, কিন্তু রাত হলেই তারা শয়তান হয়ে যায়। তারা রাতে ওই কয়েদিদের সাথে নোংরা আচরণ করে। কিরণের চেহারা রাগে লাল হয়ে গেল। পাণ্ডু, তুমি জানো তুমি কত বড় অভিযোগ করছো? এটা পুরো সিস্টেম নড়িয়ে দেবে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন পাণ্ডু বলল, না ম্যাডাম, প্রমাণ কোথা থেকে আনব? আমি তো ছোটখাটো হাবিলদার। আমি এসব নিজের চোখে দেখেছি। আপনি আমার কথা বিশ্বাস করুন। আমি যদি ওই পুলিশদের কিছু বলতাম, তবে হয়তো ওই পুলিশরা আমার সাথেও সেটাই করত যা ওই কয়েদিদের সাথে হচ্ছে। আমার মধ্যে সাহস ছিল না ওই পুলিশদের বিরুদ্ধে আওয়াজ তোলার। তাই ম্যাডাম, আমি এসে এসব কথা আপনাকে জানালাম। আপনিই কিছু করতে পারেন। এখন ম্যাডামও রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, কারণ ডিসিপি ম্যাডাম একদমই পছন্দ করতেন না যে কোনো মহিলার সাথে অন্যায় হোক। আর আমি আগেই বলেছি যে কিরণ রাঠোর সেই নারী ছিলেন যিনি ন্যায়ের জন্য লড়তে সর্বদা প্রস্তুত থাকতেন। এখন কিরণ রাঠোর অর্থাৎ ডিসিপি ম্যাডাম পাণ্ডুকে ওঠালেন এবং বললেন, পাণ্ডু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই খবরটি দিয়েছ। তুমি ভয় পেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার টিকিটেও কেউ ছুঁতে পারবে না। কিন্তু পাণ্ডু, একটা কথা বলো, যখন আমি গত সপ্তাহেই ওই জেলে পরিদর্শনের জন্য এসেছিলাম, তখন কোনো মহিলা আমাকে এই কথা বলেনি কেন? সব কিছু তো ঠিকই মনে হচ্ছিল। তখন পাণ্ডু বলল, ম্যাডাম, ওসব লোক দেখানো ছিল। সেখানে যত পুলিশ আছে, আর বিশেষ করে সুপারিনটেনডেন্ট অবিনাশ সিং, তারা সব কয়েদিদের ভয় দেখিয়ে রাখে। বলে যে যদি তোমরা আমাদের বিরুদ্ধে মুখ খোলো, তবে তোমাদের রক্ষা নেই। আমরা তোমাদের সাথে এতটাই খারাপ করব যে তোমরা ভাবতেও পারবে না। তোমাদের সাজা বাড়িয়ে দেব, তোমাদের পরিবারকে ফাঁসিয়ে দেব। এই ধরনের কথা বলে পুলিশরা মহিলাদের ভয় দেখায়। তখনই ডিসিপি ম্যাডাম বললেন, অবিনাশ সিং। তার মনে পড়ে গেল গতবার অবিনাশ কতটা নম্রভাবে তার সাথে দেখা করেছিল। পাণ্ডু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সাহস দেখিয়েছ। আমি তোমাকে সরকার থেকে কিছু না কিছু পুরস্কার অবশ্যই পাইয়ে দেব। কিন্তু সবার আগে আমাকে এটা বলো যে এসব আচরণ কখন হয়। তখন পাণ্ডু জানাল, ম্যাডাম, যখন সব পুলিশ সারাদিন নিজেদের ডিউটি করে ক্লান্ত হয়ে যেত, তখন তারা রাতে সেই মহিলা কেবিনের কাছে যেত যেখানে সব মহিলারা তাদের সাজা কাটাচ্ছে। রাত 12টার পর আসল খেলা তখন শুরু হয়। সুপারিনটেনডেন্টের ঘর কোনো প্রমোদ নিবাসের চেয়ে কম নয়। তখন ডিসিপি ম্যাডাম বললেন, ঠিক আছে পাণ্ডু, তুমি যাও। এমন ভাব দেখাবে যেন কিছুই হয়নি। আর আমাকে প্রতিটি খবর দিতে থাকবে। আমি আজ সন্ধেতেই সেই জেল পরিদর্শনে আসছি। পাণ্ডু চলে যাওয়ার পর কিরণ রাঠোরের মাথায় এই কথাই ঘুরছিল যে শেষমেশ মহিলাদের সাথেই এমন কেন হয়? কেন বারবার মহিলাদেরই মাথা নোয়াতে হয়? বন্ধুরা, বলা হয় যে একজন নারীর জীবন খুব কঠিন হয়। যদি কোনো নারী ভুল করে, তবে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কেউ সঙ্গ দেয় না। কিন্তু সেও তো একজন নারী, তারও কারো সাহারার প্রয়োজন হয়। আর একজন নারী আর একজন নারীকে বুঝতে পারে। ডিসিপি ম্যাডামও সেই মহিলাদের ব্যথা বুঝতে পারছিলেন, তাই প্রায় সবার সাথে জেলে গিয়ে দেখা করতেন। এখন বন্ধুরা, সেদিনই সন্ধ্যায় ডিসিপি ম্যাডাম কোনো পূর্ব নোটিশ ছাড়াই জেল পরিদর্শনে পৌঁছালেন। তিনি আশায় জেলে হুলুস্থুল পড়ে গেল। সুপারিনটেনডেন্ট অবিনাশ সিং দৌড়ে এল। আরে ম্যাডাম, আপনি তো জানালেন না আমরা কোনো প্রস্তুতি নিতাম। কিরণ ঠান্ডা চোখে তার দিকে তাকালেন। প্রস্তুতি? জেলে কিসের প্রস্তুতি অবিনাশ? আমি শুধু রুটিন চেকে এসেছি। যখন ডিসিপি ম্যাডাম সব কিছু দেখলেন, কয়েদিদের ব্যারাক, মেস, সব কিছু, তখন ডিসিপি ম্যাডামের কাছে বাইরে থেকে সব কিছু ভালোই মনে হচ্ছিল। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কোনো রিসর্টে এসেছেন। কিন্তু মাঝরাতে সেই জেলের ভেতরে কী ঘটছিল তা কেবল সেখানকার কয়েদি মহিলারা জানতেন। এখন ডিসিপি ম্যাডাম সবার জিজ্ঞাসাবাদ করলেন, সব কয়েদিদের সাথে কথা বললেন। তিনি এক একজন কয়েদির চোখের দিকে তাকানোর চেষ্টা করলেন, তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করলেন। কারো কোনো অভিযোগ, কোনো সমস্যা, এখানকার স্টাফরা ঠিকঠাক আচরণ করে। কিন্তু কোনো কয়েদিরই সাহস হচ্ছিল না যে সে ডিসিপি ম্যাডামকে একটু ইশারা করে বা কিছু বলার চেষ্টা করে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং একটাই মুখস্থ উত্তর দিচ্ছিল, না ম্যাডাম, সব ঠিক আছে। কিরণ দেখলেন, যখন তারা এই কথা বলছিল, তখন তাদের দৃষ্টি অবিনাশ সিংয়ের দিকে ছিল, যে পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখন ডিসিপি ম্যাডাম বুঝে গেলেন যে এরা কেউ মুখ খুলবে না। এদের মনে ভয় অনেক গভীর। বন্ধুরা, পরদিন ডিসিপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে এটাই ভাবতে লাগলেন
যে শেষমেশ আমি এদের মুখোশ কিভাবে খুলব, কিভাবে সেই পুলিশদের সামনে আনুক যারা মহিলাদের শোষণ করছে, তাদের সাথে খারাপ আচরণ করছে, তাদের ফায়দা তুলছে। প্রমাণের দরকার ছিল, হাতে নাতে ধরতে হতো। তখনই ডিসিপি ম্যাডাম এক বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন যে যদি আমাকে পর্দাফাশ করতে হয় তবে আমাকেই আজ রাতে জেলে কয়েদি সেজে যেতে হবে। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত 2 সাব ইন্সপেক্টর রবি এবং মোহনকে ডাকলেন। এরা দুজনই নতুন ছিল, চটপটে ছিল এবং কিরণকে অত্যন্ত শ্রদ্ধা করত। কিরণ তাদের নিজের কেবিনে ডাকলেন এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। রবি, মোহন, একটি অত্যন্ত বিপজ্জনক এবং অফ দ্য বুকস গোপন মিশন আছে। এতে প্রাণের ঝুঁকি আছে। যদি ধরা পড়ো তবে আমিও তোমাদের চিনতে অস্বীকার করব। রবি এবং মোহন একে অপরের দিকে তাকাল। মোহন বলল, ম্যাডাম, আপনি হুকুম করুন, আমরা জান দিয়ে দেব। তখন কিরণ তাদের পুরো পরিকল্পনা বোঝালেন। আমি আজ রাতে একজন কয়েদি সেজেই ইয়েরওয়াদা জেলে যাব। আমার নাম হবে মীরা এবং আমার ওপর প্রতারণার অভিযোগ থাকবে। তোমাদের দুজনকেও কোনোভাবে জেলের ভেতরে সেই সময় নাইট ডিউটিতে থাকতে হবে। আমি সম্প্রতি তোমাদের দুজনকে সেখানেই ট্রান্সফার করিয়েছি। এটা অবিনাশ জানে না যে তোমরা আমার লোক। রবি বলল, ম্যাডাম, কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ। ওই অবিনাশ? জানি, কিরণ তাকে থামিয়ে দিয়ে বললেন। সেজন্যই তোমাদের দুজনের ব্যাকআপ আমার দরকার। আমি আমার কলারে একটি মাইক্রো ক্যামেরা এবং মাইক লাগিয়ে যাব। তোমাদের দুজনের কাছেও হিডেন ক্যামেরা থাকবে। মোহন, তুমি বাকি স্টাফদের ওপর নজর রাখবে এবং তাদের কার্যকলাপ রেকর্ড করবে। রবি, তুমি আমার আশেপাশে থাকার চেষ্টা করবে, কিন্তু একজন অচেনা গার্ড হিসেবে। যদি পরিস্থিতি খারাপ হয় তবে তোমাকে আমাকে সেখান থেকে বের করতে হবে। এখন বন্ধুরা, সেই রাত এসেই গেল যে রাতটি ডিসিপি ম্যাডামের জীবন তছনছ করে দিয়েছিল। কিন্তু কিভাবে ডিসিপি ম্যাডাম এই সব কিছুর বিরুদ্ধে লড়লেন এবং জিতলেন, এটাও আমি ভিডিওতে সামনে আপনাদের বলবো। বন্ধুরা, সেটা ছিল 12ই এপ্রিল, মঙ্গলবার। রাত 2টো বাজছিল। কিছু পুলিশকর্মী ডিউটিতে ঘুমাচ্ছিল, কিছু পুলিশকর্মী পাহারা দিচ্ছিল এবং কিছু পুলিশকর্মী, যেমনটা পাণ্ডু বলেছিল, মহিলাদের ব্যারাকের কাছে আসর জমিয়ে বসেছিল। এখন ডিসিপি ম্যাডামও কয়েদির নোংরা ছেঁড়া কাপড় পরে ইয়েরওয়াদা মহিলা জেলে একটি নকল ওয়ারেন্ট নিয়ে ঢুকে পড়লেন। সাব ইন্সপেক্টর রবি, যে আগে থেকেই ডিউটিতে ছিল, তাকে ভেতরে নিল। যেই ভারী লোহার দরজা তার পেছনে বন্ধ হলো, এক মুহূর্তের জন্য কিরণের বুক ধক করে উঠল। বাতাসে এক অদ্ভুত হতাশা আর ভয়ের গন্ধ ছিল। তিনি জানতেন না যে তিনি জীবিত বাইরে আসবেন কিনা, কারণ বলা হয় যে জেল এমন এক জায়গা যেখানে খুনও মাফ হয়। যদি কোনো কয়েদি অন্য কয়েদিকে হত্যা করে তবে তাও মাফ হয়ে যায়। যদি কোনো পুলিশ কোনো কয়েদিকে মারে তবে তাও মাফ হয়ে যায়। এখন বন্ধুরা, রাত 2টোর সময় কয়েদির পোশাক পরে কিরণ রাঠোর সবার আগে জেলের ভেতরে পৌঁছালেন এবং সেই এলাকায় গেলেন যেখানে মহিলারা তাদের কেবিনে বন্দী ছিল। সেই কেবিনের বাইরে কিছু পুলিশ বসেছিল। কেউ মহিলাদের দিয়ে নাচানাচি করাচ্ছিল, কেউ মহিলাদের দিয়ে পা টেপাচ্ছিল, কিছু পুলিশ মহিলাদের সাথে নোংরা কথাবার্তা আর খারাপ আচরণ করছিল। যখন ডিসিপি ম্যাডাম এসব দেখলেন তখন তার পায়ের তলার মাটিও সরে গেল। পাণ্ডু যা বলেছিল তা অক্ষরে অক্ষরে সত্য ছিল। এখন ডিসিপি ম্যাডাম এটা জানতেন যে তিনি যদি জেলে যাচ্ছেন তবে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য কিছু না কিছু প্রমাণ তো চাই, না হলে ডিসিপি ম্যাডাম নিজেই ফেঁসে যেতে পারতেন। তার গোপন ক্যামেরা এবং মাইক চালু ছিল। যেই ডিসিপি ম্যাডাম সেখানে গেলেন, এক হাবিলদার, যাকে মোহন দূর থেকে রেকর্ড করছিল, ডিসিপি ম্যাডামের কাছে এল এবং বলতে লাগল, এই তুই কে রে? আমি তো তোকে আজ পর্যন্ত এখানে দেখিনি। তোর নাম কি? নতুন এসেছিস নাকি? তখন ডিসিপি ম্যাডাম একজন ভীতু কয়েদির মতো অভিনয় করে বললেন, জি স্যার, আমি আজই এসেছি। সকালেই আমাকে এখানে আনা হয়েছে। তখন এক পুলিশ বলল, কি অপরাধ করেছিস? দেখতে তো খুব সোজাসাপটা মনে হচ্ছে। তখন ডিসিপি ম্যাডাম বললেন, স্যার, আমার ওপর প্রতারণার অভিযোগ আছে, কিন্তু আমি কিছু করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। তখন 2-3 জন পুলিশ সেখানেই উপস্থিত ছিল এবং তারা বলতে লাগলো, হাঁ হাঁ হাঁ, সবাই এটাই বলে যে আমি কিছু করিনি। চল, তোর নাম কি? তখন ডিসিপি ম্যাডাম নিজের নাম মীরা বললেন। এই নাম শুনে সেখানে যত পুলিশ ছিল তারা সবাই জোরে জোরে হাসতে লাগলো এবং ঠাট্টা করতে লাগলো। একজন বলল, আরে এটাও কোনো নাম হলো?
চল মীরা, খুব ক্লান্ত হয়ে গেছি। আমার পা টিপে দে, আজ আমার পা খুব ব্যথা করছে। তখন ডিসিপি ম্যাডাম সাহস দেখিয়ে বললেন, স্যার, আমি এখানে শুধু আমার সাজা খাটতে এসেছি, আর এখনও এটা প্রমাণ হয়নি যে আমি অপরাধ করেছি। আমি আপনার পা কেন টিপব? এটা শুনেই সেই দারোগা রেগে গেল। এই মেয়ে, একদম তর্ক করবি না, চুপচাপ স্যার যেমন বলছেন তেমন কর, না হলে এখনই তোকে এমন সলিটারি নির্জন সেলে ঢোকাবো যে তুই সেই সেল থেকে বাইরে আসার যোগ্য থাকবি না। তখনই ডিসিপি ম্যাডাম বলতে লাগলেন, যাই হয়ে যাক, আমি এখানে পুলিশদের পা টিপতে আসিনি, আমি এখানে নিজের সাজা খাটতে এসেছি। আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে, আমাকে মাফ করবেন, আমি আপনার পা টিপব না। তখনই ব্যারাক থেকে এক বৃদ্ধা মহিলা কয়েদি এল এবং বলল, মা, তুই কি পাগল? এরা যা বলছে তাই কর। যদি না করিস তবে এরা তোকে খুব বেইজ্জত করবে, তোকে খুব মারবে। এরা জানোয়ার। তখনই ডিসিপি ম্যাডাম বলতে লাগলেন, না মাসিমা, তুমি এদের কেন ভয় পাও? তখন সেই মহিলা বলল, মা, আমাদের ভয় পেয়েই থাকতে হবে, কারণ এখানে এদেরই রাজত্ব চলে। এরা যা বলবে আমাদের সেটাই করতে হবে। নিজের ইজ্জত বাঁচাতে হলে মুখ বন্ধ রাখ। তখন ম্যাডাম বলতে লাগলেন, তুমি আজ পর্যন্ত এদের বিরুদ্ধে আওয়াজ তোলনি কেন? ইতোমধ্যে সাব ইন্সপেক্টর রবি, যে প্ল্যানের অংশ ছিল এবং অচেনা সেজেছিল, সেখানে এল এবং ডিসিপি ম্যাডামের হাত ধরে ফেলল আর বলতে লাগল, চল, খুব বেশি তর্ক করা হচ্ছে তাই না? বড় সাহেব সুপারিনটেনডেন্ট ডাকছেন, চল, তোকে এমন হালে নিয়ে যাচ্ছি যে তুই সেখান থেকে আর বাইরে আসতে পারবি না। এখন ডিসিপি ম্যাডাম বুঝে গিয়েছিলেন যে প্ল্যান অনুযায়ী তাকে মূল পাষণ্ড অবিনাশ সিংয়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এখন রবি আর মোহন উভয় সাব ইন্সপেক্টর ডিসিপি ম্যাডামকে একটি কেবিনের দিকে নিয়ে যেতে লাগল। রবি তাকে নিয়ে যাচ্ছিল আর মোহন পেছনে থেকে বাকি স্টাফদের রেকর্ডিং করছিল। পথে এক নির্জন করিডোরে, যেখানে কোনো ক্যামেরা ছিল না, কিরণ রবিকে ফিসফিস করে বললেন, ক্যামেরা অন রেখো, আর তোমরা দুজন যেই আমি অবিনাশের ঘরে যাব তোমরা বাইরেই থেকো। মোহন, তুমি বাকি স্টাফদের রেকর্ড করো। রবি, তুমি বাইরে পাহারা দাও আর সিগন্যালের অপেক্ষা করো। দুজনেই বলল, জি ম্যাডাম। রবি কিরণ ম্যাডামকে নিয়ে সোজা সুপারিনটেনডেন্টের কাছে যেতে লাগল। দুই দারোগা ডিসিপি ম্যাডামকে জেলের সেই অংশে নিয়ে গেল যা সাধারণ কয়েদিদের জন্য নিষিদ্ধ ছিল। সেখানে ছিল সুপারিনটেনডেন্ট অবিনাশ সিংয়ের ঘর। সেটা কোনো সাধারণ ঘর ছিল না, কোনো রাজার মহল মনে হচ্ছিল। এক বিলাসবহুল অফিস, দেওয়ালে দামি পেইন্টিং, টেবিলে রাখা দামি মদের বোতল আর এক কোণে আরামদায়ক সোফা। জেলের ভেতরে এক আলাদা দুনিয়া। রবি অভিনয় করতে করতে সেখানে নিয়ে যাওয়ার পর অবিনাশকে বলল, স্যার, এ নতুন এসেছে, নাম মীরা, আর খুব বেশি কথা বলছে। একে বলা হলো যে হাবিলদার সাহেবের পা টিপে দাও, তো এ মানা করে দিল আর বলতে লাগলো যে আমি এখানে কারো চাকর নই, আমি এখানে নিজের সাজা খাটতে এসেছি। এই কথা শুনে অবিনাশ, যে সোফায় আধশোয়া ছিল, উঠে বসল। এসো নতুন রানী। অবিনাশ চেয়ারে বসেই বলল, নাম কি বলেছিলে? মীরা। ভালো নাম, কিন্তু এখন তোমার নাম সেটাই হবে যা আমি ডাকতে চাইব। তার চোখে কামুকতা ছিল। ডিসিপি ম্যাডাম চোখ নামিয়ে নিলেন, কিন্তু ভেতরে ভেতরে তার শিরা টানটান হয়ে গিয়েছিল। ক্যামেরা এখনও চালু ছিল, মাইক্রো ক্যামেরা সব রেকর্ড করছিল। অবিনাশ এগিয়ে এসে তার ওড়না ধরে টানতে চাই, কিন্তু তখনই ডিসিপি ম্যাডাম এক ঝটকায় পিছিয়ে গেলেন। ভয় পাচ্ছ? অবিনাশ হাসল। জি স্যার, ডিসিপি ম্যাডাম কাপ্পা গলায় বললেন। অবিনাশ জোরে হাসল। এখন তো শুরু, এখানে ভয় পাওয়ার নয়, অভ্যাস করার দরকার হয়। তারপর সেই সুপারিনটেনডেন্ট রবিকে সেখান থেকে যেতে বলল, চল রবি, তুই যা, এখন আমি একে দেখছি যে এ কি জিনিস। এখন তোর কোনো কাজ নেই। এখন এতটুকু শুনেই রবি ডিসিপি ম্যাডামের কথা অনুযায়ী চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। সে আর মোহন ক্যামেরা আর মাইক নিয়ে সেখানে চলে গেল, যেখানে সব পুলিশ বসেছিল আর মহিলা কয়েদিদের শোষণ করছিল এবং সব কিছু রেকর্ড করতে লাগল। এদিকে ঘরে অবিনাশ দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। অবিনাশ ডিসিপি ম্যাডামকে যে কয়েদি সেজেছিল নিজের কাছে টানার সব চেষ্টা করল। কখনো মিষ্টি কথা, কখনো জোর জবরদস্তি, কখনো হুমকি। দেখো মীরা, তুমি নতুন সুন্দরী, আমার কথা মেনে নিলে সাজা কখন কেটে যাবে টেরও পাবে না, ফুর্তিতে থাকবে। কিন্তু ডিসিপি ম্যাডাম প্রতিবার মাথা নত করে, ভয় পেয়ে, কেঁদেও নিজের লক্ষ্যের প্রমাণ জোগাড় করা আরও কাছে নিয়ে আসছিলেন।
তারপর অবিনাশের ধৈর্য বাঁধ মানল। সে বলল, আজ কোনো অজুহাত চলবে না মীরা। আজ তুই আমার হবি, চাই জোরে চিৎকার কর বা চুপচাপ মেনে নে। সে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ডিসিপি ম্যাডাম ভয় পাওয়ার ভান করে 2 পা পিছিয়ে গিয়ে বললেন, না স্যার, এমন করবেন না। আমি আপনার সেবা করতে রাজি স্যার, শুধু একটু দয়া করুন। আমার শুধু ভয় লাগছে। অবিনাশ দরজা বন্ধ করল। ভেতরে এখন কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। এখন ডিসিপি ম্যাডাম যে ক্যামেরা লাগিয়েছিলেন তা সব কিছু রেকর্ড করছিল। ডিসিপি ম্যাডাম সেই সুপারিনটেন্ডেন্টকে নিজের কথায় ফাঁসাতে লাগলেন যাতে পোক্ত প্রমাণ পাওয়া যায়। স্যার, আপনি এত বড় অফিসার, আপনার এইসব জিনিসের কি অভাব? অবিনাশ হাসল। অভাব কোনো কিছুর নেই। এটা পাওয়ার মীরা, পাওয়ার। তোর মতো মহিলারা যারা বাইরে বাঘিনী হয়ে ঘুরিস, এখানে এসে কিভাবে ভেজা বিড়াল হয়ে যাস, এটা দেখতেই মজা লাগে। আর সুপারিনটেন্ডেন্ট বারবার ডিসিপি ম্যাডামের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডিসিপি ম্যাডাম তাকে কথায় ভুলিয়ে কাছে আসতে দিচ্ছিলেন না। এখন অবিনাশ বলল, আরে মীরা, ভয় পাচ্ছিস কেন? আরে এখানে ভয় পেলে আরও সমস্যা হবে। চুপচাপ আমার কথা মেনে নে। আরে এখানে তো আমি কত কয়েদির জীবন গড়ে দিয়েছি, আর নষ্টও করেছি। তুই তো কোনো ছাড়। এখন এইভাবেই কথায় কথায়, নেশা আর ক্ষমতার অহংকারে অবিনাশ নিজের সব কুকর্মের কথা নিজেই বলে দিল। তোর কি মনে হয় ওই পাণ্ডু হাবিলদার, ও যে বাইরে খুব ভালো মানুষ সাজে, সব জানে ও, কিন্তু ওর সাহস নেই কিছু বলার। ওপর মহল পর্যন্ত সব আমার পকেটে। ওই যে গতবার ডিসিপি এসেছিল না, কিরণ রাঠোর, সেও পরিদর্শন করে চলে গেল, কিছুই করতে পারল না। তুই তো কোনো ছাড়, এসব কিছুই ক্যামেরায় বন্দী হয়ে গেল। এরপর ডিসিপি ম্যাডাম ভাবলেন যে এত প্রমাণ যথেষ্ট, এখন আমাকে এখান থেকে বেরোতে হবে। তখনই প্ল্যান অনুযায়ী বাইরে জোরে জোরে সাইরেন বাজার শব্দ হলো। সাব ইন্সপেক্টর রবি ঘরের দরজায় ধাক্কা দিল। স্যার, দরজা খুলুন। ব্যারাক নম্বর 5-এ মারামারি হয়ে গেছে। এক কয়েদি অন্যজনের মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাকে এক্ষুনি যেতে হবে। অবিনাশ রেগে বলল, হারামজাদা, এখনই এসব হতে হলো? ঠিক আছে, আমি আসছি। সে ম্যাডামের দিকে তাকাল আর বলল, তোকে আমি পরে দেখে নেব, পরের বার বাঁচা মুশকিল হবে। অবিনাশ যেতেই ডিসিপি ম্যাডাম সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে মোহনও সবকিছু ক্যামেরায় রেকর্ড করে নিয়েছিল। 2 পুলিশ ডিসিপি ম্যাডামকে সবকিছু রেকর্ড করে দিয়ে দিল। আর ডিসিপি ম্যাডাম তৎক্ষণাৎ রবি আর মোহনের সাহায্যে জেলের পেছনের দরজা দিয়ে বাইরে চলে গেলেন, যেখানে তার গাড়ি অপেক্ষা করছিল। ডিসিপি ম্যাডাম সেই রাতে সেই জেল থেকে তো বেরিয়ে গেলেন। তারপর ডিসিপি ম্যাডাম পরদিন সকালে সেই সব প্রমাণ নিয়ে সোজা পুলিশ হেডকোয়ার্টারে নিজের সবচেয়ে বরিষ্ঠ আধিকারিকদের কমিশনার কাছে পৌঁছালেন। যখন কমিশনার সেই বন্ধ ঘরে ওই সব ভিডিও দেখলেন, তখন তারও মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তিনি রাগে টেবিলে ঘুষি মারলেন। এরপর ডিসিপি ম্যাডামের সাথে কমিশনারের আদেশে পুলিশ ফোর্সের অনেকগুলো গাড়ি মিডিয়াকে না জানিয়ে সেই জেলে গেল। অবিনাশ সিং যে নিজের কেবিনে বসেছিল, সে আন্দাজও করতে পারেনি যে তার কি হাল হতে চলেছে। যখন কিরণ রাঠোর নিজের ডিসিপির ইউনিফর্মে তার ঘরের দরজা খুললেন, তখন অবিনাশ তাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ম্যাডাম, আপনি এই সময়ে? সব ঠিক আছে তো? কিরণ নিজের পিস্তল বের করলেন আর তার দিকে তাক করলেন। সুপারিনটেন্ডেন্ট অবিনাশ সিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অবিনাশের চোখ কপালে উঠল। কোন অপরাধে? মীরাকে মনে করো, কিরণ ঠান্ডা গলায় বললেন। অবিনাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই সব পুলিশদের যারা রাতের আসরে সামিল ছিল, একে হাতকড়া পরানো হলো এবং চিরকালের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হলো। তখন পুরো পুলিশ ফোর্সে ডিসিপি ম্যাডামের খুব প্রশংসা হলো। যত কয়েদি মহিলারা ছিল, যখন তারা জানতে পারল যে মীরা আসলে ডিসিপি ছিলেন, তখন তারা কাঁদতে লাগল। তারা ডিসিপি ম্যাডামের কাছে হাতজোড় করল আর বলল যে ডিসিপি ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই নরক থেকে বাঁচালেন। আমরা খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, কাউকে বলতে পারতাম না, কেউ আমাদের কথা শুনত না। যখনই আওয়াজ তোলার চেষ্টা করতাম, আমাদের কণ্ঠরোধ করা হতো, আমাদের অত্যাচার করা হতো। আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। তখন যে প্রধান পুলিশ আধিকারিকরা ছিলেন, তারাও ডিসিপি ম্যাডামের খুব প্রশংসা করলেন। সেই সব পুলিশদের কঠোর থেকে কঠোরতম সাজাও হলো এবং চিরকালের জন্য তাদের চাকরিও কেড়ে নেওয়া হলো। কারণ যে অপরাধ ওই পুলিশরা করেছিল,
তা কোনো সাধারণ অপরাধ ছিল না। আর হাবিলদার পাণ্ডুকে তার সাহসিকতার জন্য সম্মানিত করা হলো এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হলো। বন্ধুরা, তো এইভাবেই ডিসিপি ম্যাডাম এই ঘটনার পর্দাফাঁস করলেন এবং উর্দির আড়ালে লুকিয়ে থাকা কিছু নেকড়েকে সাজা পাইয়ে দিলেন। তো আপনাদের সবার এই ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।